সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নাটোরে ড্রাগন ও লঙ্গান চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, টাঙ্গাইলের সখীপুরে পেঁপে চাষ নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকছে বড় জাতের মাল্টার উপর কৃষি টিপস। বাংলাদেশে উৎপাদিত বিদেশি ফলের মধ্যে ড্রাগন ফল অন্যতম। এ জাতীয় ফল মূলত বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশের চাহিদা পূরণ করা হয়ে থাকে, কিন্তু বর্তমানে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু ও মাটি এই ফল উৎপাদনের জন্য অনুকূল। তাই বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রসমূহ ড্রাগন ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছে। ড্রাগনের পাশাপাশি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে লঙ্গানো। লিচুর মতো দেখতে ফলটি অত্যন্ত সুস্বাদু। থাইল্যান্ডের ড্রাগন ও ভিয়েতনামের লঙ্গান বেশ জনপ্রিয়তা পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামের চাষিদের কাছে। এই ড্রাগন ও লঙ্গান ফল নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ প্রতিবেদন পর্ব। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। প্রকৃতি যেন তার সকল উপাদানই এদেশকে দান করেছে উদার চিত্তে, দিয়েছে অনুকূল আবহাওয়া, জলবায়ু ও উর্বর মাটি, যা এদেশের কৃষি ক্ষেত্রকে করেছে সমৃদ্ধ। আর তাই তো এদেশের মাটিতে জন্মে ফুল, ফল, শাকসবজি সহ বিভিন্ন ধরনের শস্য। সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশের শস্য উৎপাদনের পাশাপাশি উৎপাদিত হচ্ছে প্রচুর পরিমাণে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল। ড্রাগন ফল তার মধ্যে অন্যতম। ক্যাকটাস গোত্রের এই ফল দেখে সবাইকে চিরসবুজ ক্যাকটাস বলেই মনে করে থাকেন, কিন্তু এটি সারা বিশ্বে ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফল নামেই অধিক সুপরিচিত, যার বৈজ্ঞানিক নাম হাইলোসিরাস আন্ডাটাস। তবে বিশ্বের অন্যান্য দেশের ড্রাগন ফল পিটায়া, টিহায়া ও অন্যান্য নামেও পরিচিত। ফল উৎপাদন বিশেষজ্ঞ ও গবেষক এবং নতুন নতুন ফলের উদ্ভাবক ASM কামরুজ্জামান নতুন জাতের ড্রাগন ফল নিয়ে গবেষণা করে সার্থকতা লাভ করেছেন। আমাদের দেশে এই ফলটি জুন থেকে শুরু হয় এবং ডিসেম্বর মাস পর্যন্ত পাকে, এবং একটা গাছে 7টা থেকে 8টা চালান আসে। এখন যে চালানটা দেখছি এটা আমাদের 4th চালান, অর্থাৎ চতুর্থ চালান। চতুর্থ চালানে দেখছি যে এই গাছে প্রায় 18-19টা ফল ধরে আছে। আমার ধারণা যেগুলো আর 5 থেকে 7 দিনের মধ্যে পেকে যাবে। পেকে যাওয়ার পরপরই আবার এখান থেকে আবার ফুল চলে আসবে, এবং শেষের দিকে এখন যেহেতু বৃষ্টি কমে আসছে সেজন্য কিন্তু আরও বেশি ফল আসবে, এবং কোনো কোনো গাছে 25-30টা ফুল আসবে, এবং প্রায় সব ফুলগুলোই কিন্তু এখন কি বলে পলিনেশন হবে। এই জন্যে যে বৃষ্টিতে যে পলিনেশনের যে ঝামেলা হয় সেই ঝামেলাটা এখন আর থাকবে না। বাংলাদেশের বেশিরভাগ ড্রাগনের জাত থাইল্যান্ডের হলেও তিনি গবেষণা করেছেন ভিয়েতনামের জাত নিয়ে। তারই ফলশ্রুতিতে আমরা পেলাম নতুন জাতের ড্রাগন ফল, যার স্বাদ অন্যান্য ড্রাগন ফলের চেয়ে 100 গুণে বেশি। নতুন জাতের এই ড্রাগন ফলটি দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি গুণেও অনন্য। ড্রাগন চাষ অন্যান্য ফলের চাষের তুলনায় কম পরিশ্রম ও পরিচর্যা করে অধিক ফল উৎপাদন করে বেশি লাভবান হওয়া যায়। আমরা যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা শ্রীলঙ্কা থেকে জোগাড় করা। এটা সুবিধা হলো যে এই ফ্রুটসটার মধ্যে আপনি যখন পাকবে তখন আপনি যখন কাটবেন তার 2টো কালার পাবেন একই ফলের মধ্যে, লাল এবং সাদা। এ ধরনের আমাদের শুধু গোলাপি আছে, ডিপ লাল আছে, হালকা গোলাপি আছে, হলুদ আছে, এবং এই ধরনের শুধু কালারই ঠিক না। আমার কাছে যেমন সবচেয়ে ভিয়েতনামের বেশি জাত আছে, থাইল্যান্ডের জাত আছে, চায়নার জাত আছে, শ্রীলঙ্কার জাত আছে,
আমেরিকার ফ্লোরিডার জাত রয়েছে, এই ধরনের সারা পৃথিবী থেকেই আমি প্রায় 14টা জাত জোগাড় করি এবং সম্প্রতি ইসরায়েলের পাশ থেকেও আমি একটা মানে হলুদের নতুন জাত জোগাড় করেছি। এই জাতের এখানে আমি নিজে আসলে ট্রায়াল করি, ট্রায়াল করে যেটাকে সবচেয়ে ভালো পাই সেটাই আমি আমার নিজস্ব একটা বাগান আছে, সেখানে 2000 খুঁটি আছে, সেই একটা খুঁটিতে 3-4টি গাছ লাগাই। এ ধরনের 2000 খুঁটি আছে, যেটা আমার কমার্শিয়াল বাগান। এই যে শ্রীলঙ্কার গোলাপি জাতটি মানে জোগাড় করেছি, এটার মধ্যে কিন্তু যে দুটো কালার আছে বললাম, এটার মিষ্টতাও কিন্তু বেশি। আমরা মিষ্টতা বাংলাদেশে 18 পাচ্ছি। 18 মিষ্টতা কিন্তু ড্রাগনের জন্য খুবই বেশ মিষ্টি একটা ফল। ড্রাগন ফল চাষ পদ্ধতি: জমি নির্বাচন, চারা রোপণ ও পরিচর্যা। পানি জমে না এমন স্বল্প উঁচু ও জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ মাটিতে ড্রাগন ফলের চাষ ভালো হয়। ড্রাগন ফলের চারা রোপণের জন্য প্রথমে নির্ধারিত স্থানে একটি পিলার পুঁতে নিয়ে তারপর পিলারের চারিপাশে মাটি খুঁড়ে 5 থেকে 6 ঝুড়ি গোবর দিতে হবে। এরপর গোবরের উপর মাটি দিয়ে ভালোভাবে গোবর মাটি মিশিয়ে সমান করে দিতে হবে এবং পিলারের চারিপাশে 3 থেকে 4টি ড্রাগন চারা লাগিয়ে দিতে হবে। চারা লাগানোর পর সুতুলি দিয়ে পিলারের সাথে ড্রাগন চারা বেঁধে দিতে হবে, যাতে করে চারা মাটিতে হেলে না পড়ে। ড্রাগন চাষের ক্ষেত্রে একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব হবে 9 ফুট। ড্রাগন চারা বড় হলে পিলারের মাথায় টায়ার বেঁধে দিয়ে ড্রাগন গাছ ভালোভাবে ঝুলে থাকার ব্যবস্থা করতে হবে। ড্রাগন খেতে যাতে আগাছা বা ঘাস বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ড্রাগন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখা ভালো। পুষ্টি ও ঔষধি গুণাগুণ: এ ফলটি ডায়েটের জন্য বেশ উপযুক্ত এবং পেটের পীড়া দূর করে লিভারকে রাখে সুরক্ষিত। এছাড়া ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণেও রয়েছে এর বিশেষ ক্ষমতা। ফলটিতে যুক্ত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, মিনারেল ও ফাইবার, যা সুস্বাদু জুস তৈরিতে উপযোগী। ড্রাগন ফলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি খুব দ্রুত বংশবৃদ্ধিতে সক্ষম। সাধারণত বীজ ও কাটিং এই দুই পদ্ধতিতে ড্রাগন ফলের বংশবিস্তার করা যায়, তবে কাটিং পদ্ধতিতেই এর বংশবিস্তার করা উত্তম। কেননা বীজের তুলনায় কাটিং পদ্ধতিতে ড্রাগন গাছ রোপণ করা হলে তুলনামূলক কম সময়ে গাছ থেকে অধিক ফল পাওয়া যায়। একটি 1 বছরের ড্রাগন গাছ 30টি শাখা এবং একটি 4 বছরের গাছ প্রায় 130টি প্রশাখা তৈরি করতে পারে। সুতরাং উন্নত প্রশিক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব শাখা প্রশাখা থেকে খুব সহজেই এর বংশবিস্তার করা সম্ভব, যা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের হাতে ড্রাগন পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বৃদ্ধি পাবে ড্রাগন ফলের উৎপাদন, মিটবে পুষ্টির চাহিদা। দেশীয় চাহিদা পূরণ করে ড্রাগন ফল রপ্তানি করতে পারলে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। এস.এম. কামরুজ্জামান সম্প্রতি একটি নতুন ফল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। লিচুর মতো দেখতে এই ফলটির নাম লঙ্গান। লিচুর চেয়েও অধিক সুস্বাদু ও রসালো এই ফলটি ভিয়েতনাম, থাইল্যান্ড ও চায়নাতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা এখন লঙ্গান গাছের কাছে দাঁড়িয়ে আছি। আসলে লঙ্গানও কিন্তু বাংলাদেশের একটা সম্ভাবনার ফল। আপনি জানেন যে সারা পৃথিবীতেই লিচুর পরপরই বা লিচুর থেকেও বেশি জনপ্রিয় লঙ্গান, বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না, এগুলোতে কিন্তু লঙ্গান দারুণভাবে উৎপাদিত হচ্ছে এবং থাইল্যান্ডের প্রায় 60% উৎপাদন আসে মানে তাদের বিদেশে রপ্তানির থেকে যে আয় হয় সেটা কিন্তু লঙ্গান থেকে। আমরা এখন যে লঙ্গান ফলটা দেখছি আসলে এটা লেটে আপনার ধরে। এটা এই গাছটার সুবিধাই হলো যে প্রায় 6 থেকে 8 মাস 9 মাস ব্যাপী এই ফল উৎপাদন করা যায় বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে। নর্মালি এটা মে জুন মাসে ওঠে। আমরা জুন মাসের আমরা চায়নার একটা লঙ্গানের এটা উৎপাদন করেছি। এটা আমাদের একটা থাই লঙ্গান ভ্যারাইটি। থাইল্যান্ড থেকে আমরা প্রায় 5টা জাত আমাদের কাছে আছে থাইল্যান্ডের। তার মধ্যে এইটাকে আমরা খুব সম্ভাবনার দেখছি। এটা খুবই রসালো
এবং খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এটার একটা আলাদা ফ্লেভার আছে। গত 3 বছর থেকে আমরা এটার উপরে কাজ করছি এবং এটা এখন আমাদের মানে কমার্শিয়ালি আমরা এটা এখন চাষের জন্য নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনিও অন্যান্য ফলের পাশাপাশি ড্রাগন ও লঙ্গান ফলের চাষ করতে পারেন। এতে যেমন দেশে ফলের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর আপনাদের জন্য থাকছে টাঙ্গাইলের সখীপুরে পেঁপে চাষ নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকছে বড় জাতের মালটার উপর কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে টাঙ্গাইলের সখীপুরে পেঁপে চাষ নিয়ে মূল প্রতিবেদন। বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয়। শুধুমাত্র ফল নয়, সবজি হিসেবেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য সবজি ও ফলের উপর নির্ভর করে। পরিচর্যা করলে সব ধরনের মাটিতেই পেঁপে চাষ করা যায়। দর্শক, আজকের পর্বে মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে টাঙ্গাইলের সখীপুরে পেঁপে চাষ নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। পেঁপে বাংলাদেশে একটি অন্যতম প্রধান ফল, যা সবজি হিসেবে সমাদৃত। পেঁপে সারা বছরই পাওয়া যায়। পেঁপের পুষ্টিগুণ অনেক বেশি হওয়ায় মানবদেহের রোগ প্রতিরোধে অনেক বড় ভূমিকা রাখে। জলবায়ু অনুসারে আমাদের গ্রীষ্মকালীন ফসলের মধ্যে পেঁপে অন্যতম এবং চাষাবাদের জন্য এই সময়টাই হচ্ছে সবচেয়ে ভালো। এছাড়া সারা বছরই পেঁপে চাষ করা যায়। জমিতে এবং বাড়ির সামান্য পরিসরে লাগাতে পারেন এই সবজি বা ফলটি। আমাদের দেশে অনেক জাত রয়েছে, তা থেকে বেছে নিতে পারেন আপনার প্রিয় জাতটি। বর্তমানে জনপ্রিয় জাতগুলোর মধ্যে শাহী পেঁপে অন্যতম। টাঙ্গাইলের সখীপুরের কৃষক মোহাম্মদ ফারুক হোসেন বৃহৎ আকারে চাষ করেছেন এই শাহী পেঁপে। পেঁপে চাষ সত্যি একটা লাভজনক চাষ। আমরা এখন দেখতে পাচ্ছি করে যে আমরা যা খরচ করি তার চেয়ে অনেক লাভবান হই। পেঁপের সাথে সাথী ফসল হিসেবে মরিচের চাষ করেছেন। এতে তার লাভের অঙ্কটা বাড়ছে। শুধু পেঁপে চাষ করি না, এর সাথে সাথী ফসল হিসেবে যেমন মরিচ চাষ করি, অথবা ভিতরে আপনার গিয়ে কচু আছে, এই কচু দিয়ে থাকি, আদা হলুদ এই লাইনের ভিতর দিয়ে থাকি। এভাবে আমরা অনেক লাভবান হই। মোহাম্মদ ফারুক হোসেন একটি কোম্পানিতে চাকুরি করতেন। চাকুরিতে তেমন সুবিধা না থাকায় তিনি চিন্তা করেন অন্য কিছু করার। 2012 সালে মোহাম্মদ ফারুক হোসেন গ্রামে এসে 2 থেকে 3 একর জমি দিয়ে পেঁপে চাষ শুরু করেন। ফলন ভালো হয় তিনি জমির পরিমাণ বাড়াতে থাকেন। এবছর তিনি 7 একর জমিতে পেঁপে চাষ করেছেন। এতে তার ব্যয় হয়েছে 7 লক্ষ টাকা। তিনি এখন একজন সফল উদ্যোক্তা। তার পেঁপে বাগানে এখন 12 থেকে 13 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। আমি আগে কৃষিকাজ করতাম, আগে খুব বেকারে ছিলাম। এখন ফারুক ভাইয়ের বাগান করাতে এখন আমি প্রতিদিনই কাজ করতে পারি, সারা বছরই 12 মাসই। এখন আল্লাহর রহমতে খুব সুখে চলতেছে, ভালোই আছে। এক গাজীপুরের বন্ধুর বাগান দেখে, পেঁপে বাগান দেখে আমি কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিলাম এই মাটিতে পেঁপে বাগান হবে কিনা। ওনারা পরামর্শ দিল যে হবে। তারপর আমি প্রথম ছোট করে একটি বাগান করলাম পেঁপের, ওখানে মোটামুটি লাভবান হইলাম। দ্বিতীয় পর্যায়ে একটু বাড়াইলাম, 7000 গাছ করলাম আমি। করার পরে বিশাল একটা অ্যামাউন্টের লাভ হইল। আর আমার চাষ দেখে বর্তমানে আরও অনেক বেকার লোক এই পেঁপে চাষে আগ্রহী এবং তারা শুরু করছে চাষ করা। আমি প্রথম থেকে এই পেঁপে বাগানের সাথে জড়িত। যখন থেকে বীজতলা করে, বীজতলা থেকে মোটামুটি করে এই বীজতলার পরিচর্যা এবং কিভাবে বীজতলা চারা সুস্থ থাকে, কিভাবে চারাগুলা সতেজ থাকে, এইভাবে পরামর্শ দিয়ে আসতেছি। সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে পেঁপের চারা রোপণ করা হয়। পেঁপে গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পেঁপের জন্য নির্বাচিত জমি হতে হবে জলাবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধা মুক্ত।
জমি বারবার চাষ ও মই দিয়ে উত্তম রূপে তৈরি করতে হবে। চারা লাগানোর আগে রাসায়নিক সার ও জৈব সার দিয়ে জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে। পেঁপে গাছ লাগানোর 2-3 মাসের মধ্যেই ফল ধরা শুরু করে। 4 থেকে 5 মাস হতে গাছ থেকে ফল সংগ্রহ করা যায়। মোহাম্মদ ফারুক হোসেনের বাগান হতে যে পেঁপে পাওয়া যায় সেগুলো ফল হিসেবে বিক্রি করা হয়। বাগান হতে পরিপক্ক পেঁপে সংগ্রহ করার পর ভ্যান গাড়িতে করে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এরপর পরিপক্ক পেঁপে একটা একটা করে পেপারে মুড়িয়ে বাজারজাত করা হয়। তার বাগানের পেঁপে কারণ বাজার, যাত্রাবাড়ি, সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। ফারুক হোসেনের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন পেঁপে চাষকে পেশা হিসেবে নিচ্ছে। ফারুক হোসেনের মোট বাৎসরিক বিক্রয় হয় 14 থেকে 15 লক্ষ টাকা, আর বাৎসরিক মোট লাভ হয় 4 থেকে 5 লক্ষ টাকা। আমরা সহজ শর্তে একটা লোন পাই, সরকারের সহযোগিতা পাই যে কোনো ব্যাংকের থেকে, তাহলে আমরা হয়তো কৃষিতে, যেহেতু কৃষি প্রধান দেশ, হয়তো আমরা যারা শিক্ষিত বেকার ছিলাম হয়তো কৃষিতে কোনো বিপ্লব ঘটাইতে পারি, এমন সম্ভাবনা আছে। তারপরে আমাদের এখানকার কৃষি অফিসাররা আমাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করে আমাদের মাঠে এসে আমাদেরকে পরামর্শ দান করেন। সখীপুরে এখন বর্তমানে প্রায় 20 হেক্টরের মতন আছে, আমাদের সবজি পেঁপের বাগান আছে। আমরা চাচ্ছি অদূর ভবিষ্যতে এই বাগানটা আরও 2 গুণ থেকে 3 গুণ পরিমাণ যাতে বৃদ্ধি পায় এবং সখীপুর উপজেলাটা যেন পেঁপের জন্য একটা ভালো উপজেলা হয়ে পরিণত হতে পারে। পেঁপে চাষকে যদি বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলা যায় তবে একদিকে যেমন বিষমুক্ত সবজি পাওয়া যাবে, অন্যদিকে কিছু বেকার লোকের কর্মসংস্থানও হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে বড় জাতের মালটার উপর কৃষি টিপস। মালটা বর্তমানে বেশ জনপ্রিয় একটি ফল, যা বেশিরভাগ আমদানি করা হয় বিদেশ থেকে। তবে বর্তমানে আমাদের দেশে অনেক জেলায় চাষ করা হয় মালটা। মাটির গুণাগুণ আর চাষ পদ্ধতি যদি ভালো না হয় তবে মালটা আকারে ছোট হতে পারে। অনেক সময় ভালো জাতের মালটা চাষ না করার ফলে কৃষকেরা লাভবান হতে পারে না। বড় জাতের মালটা ইচ্ছে করলেই বাসাবাড়ির ছাদে টবেও চাষ করা সম্ভব। প্রিয় দর্শক, মালটা চাষ ও পরিচর্যা নিয়ে এখন আপনাদের জন্য থাকছে কৃষি টিপস। একসময় কিন্তু বাংলাদেশে মালটা বা কমলা হতো না। ইদানিং বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষণা করে বিভিন্ন জাত কিন্তু মালটা এবং কমলা বের করা হয়েছে। আমাদের এই ফল গাছ উন্নয়ন প্রকল্পে আমরা দীর্ঘ গবেষণা করে আমরা কিন্তু বাও মালটা 1, বাও মালটা 2 এবং বাও কমলা 1 হিসাবে আমরা রিলিজ করেছি, যেটা আমরা এখন কিন্তু গ্রামীণ পর্যায়ে দিয়েছি। রিসেন্টলি আমাদের গবেষণাতে যে বাও মালটা 3টা আমরা এটা রেজিস্ট্রেশন নিয়েছি। বাও মালটা 3 এটা মূলত অরিজিন আমাদের ভিয়েতনাম থেকে। এখন আমরা যে গাছের যে সাইজটা দেখতেছি, আমরা সেপ্টেম্বরের মাঝামাঝির পরে যা এটা হারভেস্ট করবো তখন এটা ডবল সাইজ হবে। আচ্ছা, দেখতে মনে হবে জাম্বুরা, কিন্তু আসলে এটা সাইটাস রেটিকুল। এটা প্রচুর পরিমাণে জুস আছে, প্রচুর পরিমাণে রস আছে এবং এটা আমরা কিন্তু চাষ খুব সহজে চাষ করতে পারবো। আমরা মাল্টিপ্লিকেশন অর্থাৎ প্রোপাগেশন, জাস্ট এই যে ডালটা আমরা কেটে নিতে পারি, এই ছোট্ট একটা ডাল, এই ছোট্ট ডালটা কেটে আমরা কিন্তু জাম্বুরার উপরে বা রংপুর লাইমের উপরে আমরা এটা গ্রাফটিং করে দিতে পারবো এবং এই চারাটা আমরা লাগাইলে আগামী বছরে কিন্তু আমরা ফল পাবো। আর একটা সুবিধা দেখেন এই বাও মালটা 3, এটা কিন্তু শিকড় খুব বেশি গভীরে যায় না, কাজে আমরা 18 ইঞ্চি টবে কিন্তু ছাদে করতে পারবো, কারণ ছাদে এটা খুব সুন্দর হবে। এখন ইদানিং কিন্তু ছাদে বিভিন্ন ফল বা সবজি করতেছে ছাদে চাষের জন্য এটা। তো কাজে চাষ প্রতি আমরা যেটা আমরা গ্রাফটিং করে করব। আর তেমন কিছু এখানেও কিন্তু পাথর রয়ে গেছে, তেমন কিছু চাষ হয় না, কিন্তু পটাশ সার একটু বেশি দিতে হয়। অর্থাৎ গাছ প্রতি আপনার 200 গ্রাম পটাশ সার, 100 গ্রাম ইউরিয়া সার, 50 গ্রাম টিএসপি সার দিলেই যথেষ্ট। আমরা বর্ষার পরে দেবো, অর্থাৎ সেপ্টেম্বরে হারভেস্ট করার পরে দিয়ে দেবো। রোগবালাই তেমন নেই। পুরো গাছটা দেখেন, আমরা যদি অন্য যে কোনো এখন লেবু জাতীয় গাছের কাছে দেখবো গ্রিনিং প্রবলেম একটা, ইয়োলিং প্রবলেম একটা, আর প্রচুর পরিমাণে আপনার এই যে লিপ মাইনারটা,
কিন্তু দেখেন এখানে একটা গাছেও কিন্তু লিফ মাইনার না, একটা পাতাতেও গ্রিনিং প্রবলেম নাই। কাজেই রোগ প্রতিরোধী একটা জাত। আমরা মনে করি এই জাতটা খুব দ্রুত সম্প্রসারণ হবে মাঠে, বসতবাড়ি বা ছাদে চাষের জন্য। প্রিয় দর্শক, রহিম স্যারের পরামর্শ অনুসরণ করে আপনিও বড় জাতের মালটা চাষ করতে পারেন ক্ষেত খামারে বা বাসাবাড়ির ছাদে। আশা করি ভালো ফলাফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনের উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamolbangla। খনার বচন আছে, ধান রোপণ শ্রাবণের পুরো, ভাদ্রের 12, এর মধ্যে যত পারো। অর্থাৎ ধান রোপণের প্রকৃত সময় সারা শ্রাবণ ও ভাদ্র মাসের 12 তারিখ পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন শ্যামল বাংলা লাইভ।